তথ্য মিথ্যাচার দেশ নির্ণয় করছে। তার মধ্যে ১ নম্বর হলো আপনার রাষ্ট্র ভারত। উলঙ্গ হয়ে আমাদেরকে দেশকে নিয়ে যে আপনি মিথ্যাচার করছেন, এটা ঠিক না। আজকে দেখেন আপনার রাষ্ট্র ভারতে জাতিসংঘ মিশনের সদস্যদেরকে পাঠানো উচিত। কারণ সেখানে আমার দেশের হাই কমিশন নিরাপদ না এবং আমাদের যারা আপনাদের ভাষায় যারা সংখ্যালঘু আপনাদের দেশে তারা নিরাপদ হুমকি দিচ্ছেন এবং আপনারা তো দেখেছেন উনার আচরণ। উনি আমাদের কলকাতার উপ হাই কমিশনারে ঘেরাও করেছেন, সেখানে আমাদের পতাকা পুড়েছেন, ভাঙচুর করেছেন ইত্যাদি। তারপরে উনি বলেছেন পেট্রোপোলে ঘেরাও করা হবে। ভারত থেকে কোনো আমদানি রপ্তানি পণ্য বাংলাদেশে যেতে দেওয়া হবে। পরবর্তীতে উনি আবার একটা মন্তব্য করলেন, চিকিৎসার জন্য আমাদের দেশে আসো, সেটাও বন্ধ করে দিলাম, এখন পাকিস্তান যাও। উগ্রবাদ ছড়ানোর জন্য যা যা প্রয়োজন দাদা নিজেও জানেন। এই লোকটা, আমি বলি না, সায়নী ঘোষ বলছিল তার এক নির্বাচনী জনসভায় যে পোল্ট্রি শুভেন্দ্র। এটা আমার বক্তব্য না, এটা সায়নী ঘোষ তৃণমূলের এমপি বলছিল। এই পোল্ট্রি শুভেন্দ্র সবসময় লাইমলাইটে থাকার জন্য নিজের দেশে হোক আর বাইরে হোক যেখানেই হোক নিজে কিছু কথাবার্তা বলেন। আমরা সেগুলি শুনে অভ্যস্ত, আর এ পর্যন্ত আমরা শুনছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো গত পরশুদিন আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত সরকার এর প্রধান শেখ হাসিনার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসে বললেন, দুইটা কথা উনি বললেন। দিল্লি থেকে আসছেন উনি, ওনাদের সংসদ চলতেছিল মনে হয় রাজ্যসভা, এসে উনি দুইটা কথা বলছেন। একটা বলছেন যে আমার ভাইরা সেখানে নির্যাতিত হচ্ছে, যদি বেশি নির্যাতন হয় তাদেরকে আমরা নিয়ে আসব, দরকার হলে একটা রুটি ভাগ করে অর্ধেক করে খাবো, তবু তারা কষ্ট করুক, আমরা এটা চাই না। আর একটা কথা বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে করে উনি কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছেন যে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন এর সদস্যদেরকে পাঠানোর জন্য, জাতিসংঘকে অনুরোধ করার জন্য বলেছে। দাদা আমার কাছে এটা কিন্তু রাজনৈতিক রেটরিক বক্তব্য মনে হচ্ছে। তো আমি একটা ছোট্ট গল্প বলি শুনে। আমার এলাকায় ওই সমস্ত মুরব্বীরা একটা মাদ্রাসা করতে চাইতেছে। তো কেউ জায়গা দিছে, কেউ বাঁশ দিছে, কেউ টিন দিছে, কেউ কাঠ দিছে, এভাবে সহযোগিতা করতেছে। তো আমার ওয়ার্ডের যে মেম্বার, সে ভদ্রলোকও ওখানে আছেন। তো কেউই যখন একটা ঘোষণা করে যে আমি কাঠ দিব, তো মানুষ হৈ হৈ করে উঠে, তাকে হাততালি দেয়, সম্মানিত করে। তো ওই মেম্বার সাহেব আর কোনো ঘোষণা দেয় না। না দেওয়ার পরে তার যে পিএস আছে ওই পাশ থেকে কইতেছে যে সবাই খালি বাবা নিয়ে যাইতেছে, আপনি চুপ করে বসে রয়েছেন, একটা কিছু বলেন। তখন মেম্বার সাহেব ঘোষণা দিল যে তোমাদের মাদ্রাসা বানাইতে যত টিন লাগবে সব টিন আমি দিয়ে দেবো। আর তো মাঠের মধ্যে যত লোক ছিল এলাকার গণ্যমান্য ছেলেপেলেরা, ওইটা তো হাততালি স্লোগান ওনার নামে, অনেক সম্মানিত হয়ে গেল। তা এখন ওই কাঠ বাট যদি দেওয়া হয়ে গেছে, ঘরের খিল করা হয়েছে, আমাদের দেশে খিল বলে দাদা। তো ছাউনির জন্য তো টিন লাগবে। তো যারা নাকি আপনার উদ্যোক্তা, তারা এখন ওই মেম্বার সাহেবের কাছে যায়, যে বলে যে আমরা তো সবকিছু কমপ্লিট করে ফেলাইছি, এখন টিনটা দিলেই আমরা মাদ্রাসার কাজটা শুরু করে দিতে পারি। তো উনি এক পর্যায়ে ওই উদ্যোক্তাদের বলতেছে যে এই বেটা, এই যে টিন দিমো, আমি তো বাহাবা পাওয়ার জন্য টিনের কথা কইছি, আসলে কি বেটা আমি তো করে টিন দিমো। তা আমার কাছে মনে হয় দাদা, সুবন্ধ একচাটিয়া আপনি তো সব ভোট পেয়ে যেতেছে, যেহেতু সে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পক্ষে চলে আইছে, আমরা পশ্চিমবঙ্গের সব হিন্দুরা তার পক্ষে চলে গেছে। দিদি নেবে বললো যে না এই সুযোগ তো দেওয়া যাবে না, ওনার একটা বাহাবা নিতে হবে। এই বাহাবা নেওয়ার জন্য উনি এই বক্তব্য উপস্থাপন করে বসলেন। আজকে দাদা
ভারতীয়, আপনি হাসবেন না, ভারতীয় আপনার কলকাতা শহরে যে ঘটনা ঘটেছে, আপনার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন সেখানে আমাদের হাই কমিশনের কর্মকর্তাদের উপরে লাঞ্ছিত করেছে, ভাঙচুর করেছে এবং সরকার একটা ইনিশিয়েটিভ আপনার নিচ্ছে। আমরা দেখছি। এখন যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে আমরা যদি এইভাবে দাদা কম্পেয়ার করি, একজন চিন্ময় দাসের জন্য আমার দেশে জাতিসংঘ শান্তি মিশনের কর্মীদেরকে পাঠাতে হয়। তা আমার দেশের হাই কমিশন ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা সবকিছু ওই রাষ্ট্র করবে যে রাষ্ট্রে থাকবে। তা আপনারা তো নিরাপত্তা ব্যর্থ হয়েছেন। তা আপনাদের ওখানে তো আমরা দাবি করছি এবং আমাদের সরকার দাবি করছে জাতিসংঘের কাছে অতি দ্রুত আপনার রাষ্ট্র ভারতে জাতিসংঘ মিশনের সদস্যদেরকে পাঠানো উচিত। কারণ সেখানে আমার দেশের হাই কমিশন নিরাপদ না এবং আমাদের যারা আপনাদের ভাষায় যারা সংখ্যালঘু আপনাদের দেশে তারা নিরাপদ নয়। সম্প্রতিকালে দাদা একটা প্রশ্ন রেখে যায়, প্রশ্নগুলো উত্তর দিবেন আপনার সময়। আপনার উত্তরপ্রদেশে একটা মসজিদের জায়গা নিয়ে জরিপ হচ্ছিল, সেখানে 4 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সাম্প্রতিক কালের ঘটনা। আমরা কিন্তু সেটাকে আমলে আনি না, আবার সেটা নিয়ে কথাও বলি না। আজকে দেখেন আপনার আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, আজকে সে কলকাতাতে আমাদের উপ হাই কমিশনারও গেছে, আমাদের দেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা বিধান করে সেজন্য একটা আবেদন করছেন উনি। উনি আবার উত্তরপ্রদেশের, আপনাদের দেশে তো এরকম আছে মনে হয়, উত্তরপ্রদেশ ভবন, সেখানেও গিয়েছেন। বলছে যে সেখানে যে 4 জন মুসলিমকে হত্যা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছেন এবং এটার কি ব্যবস্থা নেবে সেটা জানতে চাইছে। ওই মুখ্য মানে দ্যাট মিনস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেছে এবং দেন উনি মণিপুর হাউসে গিয়েছেন। সেখানেও উনি একটা দরখাস্ত দিয়েছে যে মণিপুরের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং তাদেরকে জাতিগত দাঙ্গায় সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। আজকে 2 বৎসর আপনার রাজ্য মণিপুরে জাতিগত দাঙ্গা চলছে, যেখানে আপনি সরকারে থেকে আপনার সরকার এখন পর্যন্ত তার কোনো সুরাও করতে পারছে না। আমাদের দেশে একজন চিন্ময় দাস, আমাদের নাগরিক, বাংলাদেশের সিটিজেন, তিনি আইনের কারণে গ্রেপ্তার হয়েছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, উনি অবশ্যই বের হয়ে আসবেন, আইন তাকে সহযোগিতা করবে। আমরা তো কোনোটার মধ্যে বিরোধিতা করি না, কিন্তু আপনারা যেভাবে উলঙ্গ হয়ে আমাদেরকে দেশকে নিয়ে যে আপনি মিথ্যাচার করছেন, এটা ঠিক না। আজকে দেখেন দাদা, আরেকটা ছোট্ট কথা, আপনার তো বিশ্লেষক মানুষ, আপনি নিজেও জানেন, ডাব্লিউএফপি আজকে একটা প্রতিবেদন করেছে, পৃথিবীর 10টা তথ্য মিথ্যাচার দেশ নির্ণয় করছে, তার মধ্যে 1 নম্বর হলো আপনার রাষ্ট্র ভারত। আজকের প্রতিবেদন দাদা সার্চ দেন, দেখেন 10টা তথ্য নিয়ে যারা মিথ্যাচার করে রাষ্ট্র, তার মধ্যে 10টা রাষ্ট্রের তালিকা করছে 1 থেকে 10 পর্যন্ত, সেখানে ভারত হলো আপনার রাষ্ট্র 1 নম্বরে আছে। আজকে দেখেন আরেকটা ঘটনা, আপনি তাকে চিনেন, আপনার খুব কাছের মানুষ, যে রাধারমন প্রভু, উনি ইস্কনের আপনার রাজ্যের সহসভাপতি পদে আছেন। তিনি আজকে একটা ঘোষণা দিলেন যে বাংলাদেশে যারা ইস্কন করে তাদের তো তিলক থাকে, বলছে তিলক মুছে ফেলবে, জপমালা খুলে ফেলবে, নিরাপত্তার স্বার্থে তোমরা এটা করবা এখন। এটা সম্পূর্ণ একটা বুনায়ের বক্তব্য, যেটা আমরা নিন্দা জানাই, আর নিন্দা জানার ভাষাও আমাদের নাই। দাদা শেষ প্রশ্নটা আপনার কাছে ধর্মীয় প্রশ্ন, সেটা হলো ইস্কনের যিনি নাকি আপনার প্রতিষ্ঠাতা, আপনাদের সেই মারক অভয়চরণ বিন্দ স্বামী প্রভুপাদ, উনি 1966 সালের 13ই জুলাই নিউ ইয়র্ক সিটিতে ইস্কনের জন্ম দিয়েছিলেন। উনি 78 সালে আলবার্ট হলে এসেছিলেন একটা সেমিনার করতে। সেই সেমিনারে উনি এই ধর্ম নিয়ে কিছু কথা বলেছেন এবং ওনার
যারা ভক্ত, ভক্তদের উদ্দেশ্যে উনি এই বক্তব্যগুলি রাখছেন। উনি বলেছে যে মন্দিরে কি হয় হিন্দুরা জানে না। এটার ব্যাখ্যাটা উনি দিয়েছিলেন অরিবন্দ চরণ বাবু, যে মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাচ্ছ, মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, সে বলে দেয় যে আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাচ্ছ, সে বলবে যে আমি আমার ইয়েতে যাচ্ছি উপাসনালয়, সেখানে প্রভুর উপাসনা করব। উনি বলছে দেখেন আমাদের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাচ্ছ বাবা, বলবে মন্দিরে যাচ্ছি। কেন যাচ্ছ? ছেলেটার চাকরি হচ্ছে না, সেহেতু ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাচ্ছে। মেয়েটার বিয়ে হচ্ছে না, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাচ্ছে। কিন্তু মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তারা বলবে তাদের প্রার্থনালয়ে যাচ্ছে প্রভুর জন্য প্রার্থনা করতে। আজকে যদি এই কথাটা উনি বলেছেন, সেজন্যই আমি বললাম। মৃত্যু নিয়েও উনি একটা প্রশ্ন করেছিলেন যে দেখেন একজন মুসলমানকে যদি তার মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়, সে বলবে যে হাসরের মাঠ হবে, সেখানে বিচার হবে, যদি পুণ্য করে বেহেশতে যাবে, যদি পুণ্য না করে সে দুজকে যাবে। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে সে সিমিলার কথাই বলবে। কিন্তু একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় যে মৃত্যুর পর কি হবে, সে সরাসরি বলবে আমার বাবার মৃত্যু হয়েছে, তিনি স্বর্গে যাবেন। স্বর্গ নরক আমাদের কারোই তৈরি নয়, প্রভু থেকে তৈরি। যদি আমরা প্রভুকে বিশ্বাস না করি, তাহলে আমাদের যত কর্মকাণ্ড, ধর্মীয় আচার অনুষ্ঠান করছি, এগুলি আমাদের জন্য সঠিক হচ্ছে বলে আমি মনে করি না।